দেশমাতা খালেদা জিয়া কি আর ইহ জগতে নেই? সারা বাংলাদেশ জুড়ে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অনেকেই বলছেন সরকার যেভাবে তাকে হঠাৎ করে ভিভিআইপি ঘোষণা করলো, যেভাবে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তার যে কেবিন, তার যে হাসপাতাল থেকে তাকে দেখা করতে যাওয়ার সব ব্যবস্থাকে যেভাবে প্রায় বন্ধ করে দিল, যেভাবে হাসপাতালের চারদিকে ত্রিস্তর সুরক্ষা বাহিনী মোতায়েন হলো, তাতে একটা প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, কেন এত সিকিউরিটি ব্যবস্থা, কেন হঠাৎ ভিভিআইপি ঘোষণা? কিছু উত্তর বাতাসে ভাসছে। এত সিকিউরিটি নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন, সেজন্যই নাকি এত সুরক্ষা। একদমই যুক্তিগ্রাহ্য নয় এমন উত্তর। কারণ তারেক রহমান যদি এখন দেশে ফেরেন, তাহলে উনি যেভাবে দেশে থাকতে না পারার জন্য রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে আছেন, ইংল্যান্ডে আছেন, উনি এখন দেশে ফিরলে ওনার লন্ডনে থাকার আর সময় সেই সুযোগ হবে না। তিনি আর রাজনৈতিক কারণে লন্ডন প্রবাস সেটা তিনি বলতে থাকতে পারবেন না। সুতরাং একদমই যুক্তিগ্রাহ্য নয় এই উত্তরটা যে তারেক রহমানের জন্য এইটা করা হচ্ছে। তারেক রহমান যদি ফেরেন, সেজন্য জনতার ভিড় হওয়ার কথা বিমানবন্দরে, সেখানে জনতাকে সামাল দিতে সুরক্ষা বেষ্টনী বিমানবন্দরে থাকবে। এবার কে আর হাসপাতালের পাশে নয়, যে এবার কে আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। আরো বড় কথা, তারেক রহমান কবে আসবেন কিংবা আদৌ আসবেন কিনা সেটাই তো কেউ কাউকে জানায়নি, তিনি নিজেও বলেননি তিনি কবে আসবেন। এবার প্রশ্ন ওঠে, হাসপাতালের পাশে সুরক্ষা ব্যবস্থা কি তাহলে খালেদা জিয়ার মৃত্যু হলে উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্যে, যাতে জনতার আগে উন্মত্ত হয়ে ভাঙচুর না করতে পারে কিছু, তার জন্য? আপাত কারণ তো সেটাই মনে হচ্ছে। এখানে প্রশ্ন ওঠে, ম্যাডাম জিয়ার মৃত্যু হলে জনতার তো শোকে ভেঙে পড়ার কথা, তারা ক্রোধে উন্মত্ত হবে কেন? সেই কারণগুলোও কিন্তু বাতাসে ভাসছে। অনেকেই বলছে 21 তারিখে গত মাসে ম্যাডামকে তার শরীরের অবস্থা বিবেচনা না করে একরকম জোর করে সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়, সেখানে জোর করে তাকে বসিয়ে রাখা হয়, কিছু একটা খাইয়ে দেয়া হয়, সেটা ওনাকে অনেকটা জোর করেই, আর তার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং অসুস্থ হওয়ার পর যথাসময়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করেনি সরকার। এই দায় সরকারের, সেজন্যই সরকার ভয় পাচ্ছে, আর ভয় পেয়ে সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে চারদিক। এই প্রচারের সঙ্গে আরেকটি কথাও খুব ভাসছে বাতাসে, সেটা হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে ইতিমধ্যে, জনতার উন্মত্ততার ভয়ে সরকার ঘোষণা করছে, উল্টে বাহানা দিচ্ছে তারেক রহমানের জন্য সুরক্ষা করতেই এসবগুলো করা হচ্ছে। যত সময় যাচ্ছে তত ক্ষীণ হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা, এবং ততই বাড়ছে ম্যাডাম জিয়ার মৃত্যুর সম্ভাবনা। যেমন ঘণ্টা চারেক আগে এক সময়ের বিএনপি সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর আখতারুজ্জামান মোটামুটি স্পষ্ট করেই বললেন, দেশমাতা খালেদা জিয়া আর ইহ জগতে নেই, এবং ইঙ্গিত করলেন এই মৃত্যু ঘটেছে আজ নয়, অন্তত কয়েকদিন আগে। জোর করে কৃত্রিম রেসপিরেটরি সিস্টেম ভেন্টিলেশনে তাকে রেখে তার শরীরের বুকের ওঠানামা দেখানো হচ্ছে। দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করছে, আর ডাক্তাররাও কিন্তু এবং সরকারও ঝেড়ে কাশছেন না। আর এটা সত্যি হলে, এবং সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি, সুতরাং প্রশ্ন উঠছে, বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন আদ্যন্ত ধর্মবিশ্বাসী মানুষ, এবং ধর্মবিশ্বাসী বেগম জিয়ার মৃতদেহের ধর্মগ্রন্থ অনুযায়ী শেষ কাজ না করে কেন এভাবে রেখে দেয়া হয়েছে?
কি বলা আছে এই বিষয়ে ধর্মগ্রন্থে? দেখুন, আমি হিন্দু, আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু, কিন্তু অনুসন্ধিৎস মন নিয়ে এবং আমার বহু পরিচিত মুসলিম বন্ধু ইত্যাদিদের সঙ্গে পরিচয়ের ফলে, তাদের সমাজে গভীরভাবে মেশার ফলে আমি এটা জেনেছি, মুসলিমদের মৃত্যুর পর তাদের মৃতদেহের সৎকার ও পারলৌকিক কাজ, সেগুলো আমার দেখা অনেক ক্ষেত্রে, এবং কিছু পড়াশোনাও আমি করেছি। আমার সেই দেখার মধ্যে ও পড়াশোনার মধ্যে, জানার মধ্যে, এখানে যদি প্রকাশ করতে গিয়ে আমি কোথাও ভুল ভ্রান্তি করে ফেলতে পারি, আমি সেজন্য আগে ভাগেই ক্ষমা চেয়ে রাখছি। এবার বলি ধর্মগ্রন্থে কি বলা আছে মৃতদেহ সম্পর্কে, মৃতদেহের সৎকার সম্পর্কে। কুরআন ও হাদিসে মৃত্যুর পর দাফন কত দ্রুত করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘন্টা বা মিনিট উল্লেখ না করা থাকলেও যত দ্রুত সম্ভব দাফন কাজ সম্পন্ন করার ব্যাপারে কঠোর নির্দেশ দেয়া রয়েছে। ইসলামী পরিভাষায় একে তাজিল বলা হয়। তাজিল মানে তাড়াতাড়ি করা। কুরআন হাদিস বিশ্লেষণের আলোকে আমার মতে, আমার যতটুকু জানা, আমি সেইটুকু আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এখানে প্রথমত নবীজি একাধিক হাদিসে মৃতদেহ দ্রুত দাফন করার নির্দেশ দিয়েছেন। এর প্রধান কারণ হলো, মৃত ব্যক্তি যদি নেককার বা সৎ কাজের অধিকারী হন, তবে তাকে দ্রুত তার উত্তম প্রতিদানের দিকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর কাছে। আর যদি বদকার বা খারাপ হন, তবে দ্রুত তার থেকে, তার অকল্যাণ থেকে নিজেদের মুক্ত করা উচিত। সুতরাং সেখানেও দ্রুত তার সৎকার করা উচিত মৃতদেহের। সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি, সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জানাজা মানে দাফন কাফন দ্রুত সম্পন্ন করো, কেননা যদি মৃত ব্যক্তি নেককার হয় তবে তো তোমরা তাকে কল্যাণের দিকেই দ্রুত পৌঁছে দিচ্ছ, আর যদি সে অন্যরূপ মানে বদকার হয় তবে সে একটি আপদ, যাকে তোমরা দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দিচ্ছ। কোথায় বলা আছে? সহিহ বুখারীতে। একটু বলিনি, সহিহ বুখারীর 1315, সহিহ মুসলিম 944। অন্য একটি হাদিসে বলা হয়েছে, যখন তোমাদের কেউ মারা যায় তখন তাকে বেশিক্ষণ আটকে রেখো না, বরং তাকে দ্রুত তার কবরে পৌঁছে দাও। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে বাইহাকি সোয়াবুল ইমাম। এর পরে আরেকটা জায়গায়, কুরআনে সরাসরি দাফনের সময়সীমা নিয়ে কোনো আয়াত নেই, তবে কুরআনে মানুষের সম্মান এবং মৃত্যুর পর তার গন্তব্য বা আল্লাহর কাছে ফিরে যাওয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা আবাসাতে আল্লাহ বলেছেন, অতঃপর তিনি তাকে মৃত্যু দেন এবং কবরের ব্যবস্থা করুন। এটা সূরা আবাসা 21 নম্বর আয়াতে। এই আয়াতে কবরস্থ করাকে আল্লাহর একটি নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা দ্রুত সম্পন্ন করা মৃত ব্যক্তির সম্মানের অংশ। কতক্ষণের মধ্যে দাফন করতে হবে? ইসলামী ফিকা বা মাসালা অনুযায়ী এর কোনো নির্দিষ্ট সময়, যেমন 4 ঘন্টা না 6 ঘন্টা এসব নেই। তবে নিয়ম হলো, মৃত্যু নিশ্চিত হওয়ার পর গোসল, কাফন ও জানাজা শেষ করে কাল বিলম্ব না করে দাফন করা। ইসলামী স্কলারদের মতে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হওয়ার পর অযথা দেরি করা মাকরুহ মানে অপছন্দনীয়। আত্মীয়র জন্য অপেক্ষা করা বিষয় কি বলা আছে, যেটা তারেক রহমান সম্পর্কে বলা। অনেকেই ভাবছেন যে তারেক রহমান ফিরবেন বলে হয়তো ঘোষণা হচ্ছে না, সে সম্পর্কে কি বলা আছে শুনুন। সে সম্পর্কে বলা আছে, কাছের কোনো আত্মীয়, খুব নিকট আত্মীয় যদি কাছাকাছি থাকেন, অল্প সময়ের মধ্যে, যেমন কয়েক ঘন্টার মধ্যে চলে আসতে পারেন, তবে সামান্য অপেক্ষা করা উচিত, সেটা জায়েজ।
কিন্তু কোনো আত্মীয় বিদেশ থেকে আসবেন এবং তার জন্য লাশ একদিন বা 2 দিন বা তারও বেশি ফ্রিজিং এর মধ্যে রেখে দেয়া কিংবা অন্যভাবে রেখে দেয়া, ওই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে রেখে দেয়া, এটা শরীয়ত সম্মত নয়। এটি মৃতদেহের জন্য কষ্টদায়ক এবং হাদিসের নির্দেশনার পরিপন্থী। সুতরাং বোঝাই গেল ইসলামী বিধান হলো মৃত্যুর পর লাশ দাফনে অপ্রয়োজনীয় দেরি করা যাবে না। আমাদের সমাজে অনেকে দূরের আত্মীয়দের জন্য লাশ দীর্ঘ সময় আটকে রাখেন, যা কিন্তু হাদিসের নির্দেশনার বিরুদ্ধ বা লঙ্ঘন। মৃত ব্যক্তির প্রতি প্রকৃত সম্মান হলো তাকে দ্রুত তার রবের কাছে, রবের জিম্মায় সঁপে দেয়া। বেগম খালেদা জিয়ার সত্যি মৃত্যু হয়ে থাকলে ভেন্টিলেটরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেখিয়ে তাকে অসম্মান করার কোনো অধিকার নেই সরকারের। আর রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় সরকার ঝুঁকির, এমনি সরকার নানা চাপের মধ্যে আছে, তার জন্য হয়তো এগুলো করছে, বড় কিছু যাতে না ঘটে তার জন্যে। সুতরাং কিন্তু এটা হচ্ছে সরকার আরো বড় পাপ করছে এবং পাপের শাস্তি তাদেরকে পেতে হবে। অবিলম্বে খালেদা জিয়া, দেশমাতা বেগম খালেদা জিয়ার সত্যিকার শারীরিক পরিস্থিতির ঘোষণা দেওয়া উচিত, যেমন ডাক্তারদের পক্ষ থেকে তেমনি সরকারের পক্ষ থেকে। নইলে কিন্তু পাপ করছেন, এটা সরকার মনে রাখবেন। বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোতে, বিশেষ করে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে একদম একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। পুরো ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে এক ধরনের হতাশা অফিসারদের মধ্যে বিশেষ করে বিরাজ করছে। এই যে কদিন আগে যে প্রায় 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলো আইসিটিতে, এবং তার মধ্যে 14 জনকে গ্রেপ্তার করা হলো, যারা এই মুহূর্তে বন্দী রয়েছে, যাদের ইতিমধ্যে আইসিটিতে হাজিরও করা হয়েছে। সেদিন প্রথম যেদিন হাজির করা হয় সেদিন উপস্থিত সবাইকে, 14 জনকে একসাথে হাজির করা হয়েছিল, কিন্তু এখন আর একসাথে হাজির করা হচ্ছে না। তাদের বিভিন্ন মামলায় অ্যারেস্ট দেখিয়ে আলাদা আলাদাভাবে হাজির করা হচ্ছে। এবং এই যে যাদের হাজির করা হচ্ছে তাদের পক্ষে আর্মির থেকেই আবার আইনজীবী নিয়োগ করা হয়েছে। আইসিটিতে যান বা ওই আদালতে যাওয়া আসা করেন, এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে আর্মির পক্ষে যেসব আইনজীবীরা লড়াই করছেন তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াইটা করছেন না, তারা এক ধরনের দায় সারা গোছের অংশগ্রহণ করছেন। এর থেকে যেটা ধারণা করা হচ্ছে যে এই সেনাবাহিনীদের যে বিচারটা আইসিটিতে হচ্ছে সেটাও এক ধরনের প্রহসন হয় কিনা। কারণ আইনজীবীরা তার মক্কেলের পক্ষে যদি কথা না বলেন, যদি যুক্তি তুলে না ধরেন, তাহলে সেটা কেমনে, আইনজীবীর কাজটা তাহলে কি? তো এই আইসিটিতে নিয়ে এরকম প্রহসন যখন চলছে, এবং যেটা নিয়ে সেনাবাহিনীতে কিন্তু অলরেডি আমি আগেও বলেছি যে একটা ক্ষোভ বিরাজ করছে, এবং এইটা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ঠেকাইতে পারেনি। তিনি পুটু পুটু করে যা ব্রিগেডিয়ার আজমির হাত পা ধরছিল একসময়, যেহেতু তাদের মামলায় এদের হাজির করা হয়েছে, তো সেই গুম খুনের বাইরেও আরো মামলা হাজির করা হয়েছে, যেখানে তাদের ভিন্নভাবে আইসিটি কোর্টে আনছে। এদিকে এই যে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, যেটাকে বহুত আগেই বলা হয়েছে এটা একটা বিডিআর বিদ্রোহ, এবং কেন বিদ্রোহ হয়েছে সেই কারণটাও খুঁজে বের করা হয়েছে। এবং সেই সময় আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশে, তিনি আমেরিকায় যে তার বার্তাটি পাঠিয়েছিলেন এবং যেটা উইকিলিক্স এর মাধ্যমে ফাঁস হয়েছিল, সেখানেও বলা হয়েছিল যে এটি একটি বিডিআর বিদ্রোহ, এবং এটা হলো যে আর্মি অফিসারদের সাথে বিডিআর সৈনিকদের দীর্ঘদিনের সৃষ্ট কিছু তিক্ততা এবং কিছু ঘটনার পরিণতিতে এই বিদ্রোহটা হয়েছিল, এবং এখানে দেশি বিদেশি কোনো বহিঃশক্তির কোনো সম্পর্ক আছে বলে তারা মনে করেনি। কিন্তু এত বছর পরে এসে সেই যে তারা বলতো এখানে ভারত জড়িত, এখানে অমুক জড়িত, তমুক জড়িত, শেখ হাসিনা নির্দেশে হয়েছে, যা যা বলতো হুবহু এখন একটা রিপোর্ট আকারে তারা সেটা দিয়েছে। এবং এই রিপোর্টটা যখনই কমিশন পাবলিশ করেছে, যে রিপোর্টের গ্রহণযোগ্যতা নাই বললেই চলে, এটি একটি বানোয়াট মিথ্যে রিপোর্ট, তারপরেও দেখা গেছে যে যেসব ক্ষতিগ্রস্ত ভিকটিম ছিল, যেসব আর্মি অফিসাররা মারা গেছে বা যারা মারা গেছে, তাদের পরিবারকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সহায়তা করা হয়েছে, তাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে, এককালীন অর্থের অনুদান দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে সেই সময় ভিকটিম কিছু কিছু সেনা কর্মকর্তাদের সন্তানরা, ছেলে মেয়েরা অনেক উল্টাপাল্টা কথা বলছে। ইভেন যে মেজর জেনারেল শাকিল মারা গিয়েছিল, তার ছেলে এখন মানে মেজর জেনারেল শাকিলের শেষ যে ফোন আলাপ ছিল প্রধানমন্ত্রীর সাথে, সেখানেও তিনি বলে গেছেন যে এটা তার সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। অথচ মেজর জেনারেল শাকিলের ছেলে এখন অন্য কথা বলছে, এবং এই ছেলেটা কি মাদকাসক্ত কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। তো এই বিডিআর মানে কমিশনের যে রিপোর্ট আসছে, এই রিপোর্টটা হাতে পেয়ে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাইজুল আবার বলছে যে কমিশন রিপোর্ট দিয়েছে, এখন আমরা দেখি এটা নিয়ে কি করা যায়। তার মানে হলো তাইজুল এখন এই কমিশনের বানোয়াট রিপোর্টের উপরে ভিত্তি করে সে আবার একটা দুইটা মামলা সাজাবে, এবং সেইটা আবার আইসিটিতে আনার ব্যবস্থা করবে। ইতিমধ্যেই এখানে যেসব আর্মি অফিসার ইনভলভ ছিল তাদের নাম, ছবি টবি দিয়ে নানানভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে, নানা রকমের আপত্তিকর কথা বলা হচ্ছে। এমনকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটা অংশ এইসব
এই সেনাবাহিনী যেখানে সেনা প্রধানদের নাম আছে, সাবেক সেনা প্রধান, ডিজিএফআই এর 4 জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম আছে, সবার নামে যা তা ভাষায় তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গালাগালি করতেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে ডিজিএফআই এর যে 4 জন কর্মকর্তাকে জড়িয়ে দেওয়া হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে, এদের ছবি টবি দিয়ে মানে সবার রাগ, একে হলো যে আর্মি অফিসার অনেকেই জড়িয়েছে, তার মধ্যে সাবেক সেনা প্রধানও আছেন, আবার ডিজিএফআই কে স্পেশালি টার্গেট করা হয়েছে। এইটার কারণ কি আমি বুঝলাম না। বিভিন্ন সময়ে যখনই সুযোগ পাওয়া হয়, এই যে প্রথমে যে আইসিটি মামলার কথা বললাম, সেখানেও কিন্তু 4 জন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালককে জুড়ে দেওয়া হয়েছে। তো এইটার কারণ বুঝতেছি না যে ডিজিএফআইটাকে দুর্বল করা হোক, ডিজিএফআই এর মনোবল ভেঙে দেওয়া হোক, বা ডিজিএফআই কে ধ্বংস করা হোক, এটা কারা চাইছে? ডিজিএফআই দুর্বল হলে কাদের লাভ, কাদের উপকার হয়, এটা নিয়ে একটু ভাবতে হবে। এটা কি মানে আর্মিরই এক অংশ? এটা কি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই? এটা কি বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি? কারণ লেটলি দেখা গেছে যে ডিজিএফআই অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে। যেমন ধরেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কারো পদোন্নতি হলে সেখানে ডিজিএফআই এর একটা ক্লিয়ারেন্স লাগে, একটা রিপোর্ট লাগে। তো ডিজিএফআই এর এই রিপোর্টটা লাগে, এটা হয়তো আমাদের সিভিল ব্যুরোক্রেসি পছন্দ করছে না। আবার ইট ইজ হার্ড টু বাই ডিজিএফআই। ডিজিএফআই যেমন একদম ফিল্ড লেভেলে, আপনি অন্য অন্য বাহিনীকে হয়তো ফিল্ড লেভেল আপনার বাড়ি গেল, একটা খাম ধরা দিলেন, একটু মিষ্টি খাওয়ার টাকা দিলেন, তো ডিজিএফআই তো ওই চর্চাগুলো কিন্তু বলা যায় একদম নাই। সুতরাং ডিজিএফআই কে একদিকে ব্যুরোক্রেসি যেভাবে দুর্বল করতে চাইতে পারে, আরেকভাবে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায়, যারা বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দা নেটওয়ার্ক, ডিজিএফআই কিন্তু লেটলি খুবই এফিসিয়েন্ট একটা গোয়েন্দা সংস্থা হিসেবে গ্রো করছিল। তো সেটা কাদের কাদের ইন্টারেস্টে আঘাত করে, সেটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে সামগ্রিকভাবে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে এই সেনা ছাউনিগুলোতে ব্যাপক অসন্তোষ রয়েছে, এবং পুরো ঘটনায় কোথাও কিন্তু জেনারেল ওয়াকার খানের লিডারশিপটা ভিজিবল না। জেনারেল ওয়াকার এই যে একের পর এক আর্মিদের মানে ইমেজ নিয়ে টানাটানি করা হচ্ছে, আর্মি আক্রান্ত হচ্ছে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। জেনারেল ওয়াকার কোথাও প্রোটেক্ট করতে পারছে না। এখন কথা হচ্ছে জেনারেল ওয়াকারকে আদৌ প্রোটেক্ট করতে চান, নাকি তিনি এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত? ডিজিএফ এর কর্মকাণ্ড, এই যে ইভেন জেনারেল এরশাদের সময় বা তার পরবর্তী অনেক সরকারের সময়, এটা কিন্তু ইনিশিয়ালি এটা সামরিক গোয়েন্দা সংস্থা ছিল, কিন্তু পরবর্তীতে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনেই কিন্তু তাদের একটা এই জঙ্গি দমনের উইং করা হচ্ছে, তারা পলিটিক্যাল বিষয়গুলোতে ইনভলভ হয়। তো এই প্রেসক্রিপশন গুলো কিন্তু আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসেছে, যারা আমাদের ডিজিএফআই কে ট্রেন আপ করতো বিদেশে। তো এই অবস্থায় এই কারণেই আর্মিরা মানে এখন হতাশ, ক্ষুব্ধ ছিল, কিন্তু ক্ষোভটা কার কাছে দেখাবে? জেনারেল ওয়াকার খানের মতো এরকম মেরুদণ্ডহীন সেনাপ্রধান, যিনি সেনাবাহিনীর ইমেজটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেনাবাহিনীকে যেমন সাধারণ মানুষ ভয় পায় না, সেনাবাহিনীকে যেমন আড়ালে আবদালে অনেক আনসার বাহিনী বলে, আর এখন এই মামলা হামলা আইসিটিতে যে সেনাবাহিনীর একদম কফিনের শেষ পেরে একটা ঠুকে দেওয়ার ব্যবস্থা করতেছে এই জেনারেল ওয়াকার খান। তিনি, আমি জানি না কি ইরান স্টাইলে আর্মিকে দুর্বল করে পাশাপাশি জামাতের সরকার এনে ইসলামিক রিপাবলিকান গার্ড তৈরি করতে চান কিনা তা আমি জানি না। যাও, হোয়াট এভার ইজ হ্যাপনিং, ইটস নট গুড। আর্মির মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে। যারা এই মুহূর্তে বন্দী রয়েছে তাদের পরিবারের তো একদম যাতা অবস্থা, কিন্তু কোথাও দেখবার কেউ নেই। ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন যে চেঞ্জ হওয়া খুব জরুরি হয়ে গেছে, যেটা আমরা আশা করছি, এবং ওই চেঞ্জটা না আসা পর্যন্ত আর্মির এই অধপতন ঘটতেই থাকবে।